71-এর চেতনা, 71-এর তকমা, রাজাকার, আল বদর, আল শামস, রক কাটা, এই বক্তব্যগুলো দেশের জনগণ এখন আর নেয় না। 71-এর কাদা লাগিয়ে রক কাটে তারা, তাদের ইতিহাস আছে, এ আছে সে, এই ধরনের বক্তব্যগুলো অবাঞ্ছিত, এগুলো মানুষ চায় না, খায় না। এই কথাগুলো যখন বিএনপির মতো একটা বড় ধরনের দায়িত্বশীল একটা রাজনৈতিক দল যখন বলে, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি তাদের কাঁধেই কিন্তু যায়। বিএনপি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু রাজাকারের সংখ্যা আছে, অনেক রাজাকার আছে। বিএনপি আপনার হচ্ছে দলীয়গতভাবে অনেক রাজাকারকে তারা আপনার হচ্ছে এমপি বানানো বা মন্ত্রী বানানো বা এরকম ইতিহাস কিন্তু পিছনে আছে। সেম তকমা কিন্তু জামায়াতের সাথেও আছে। এবং লাস্টে গত 16 কথা বলি, 71-এর এই সমস্ত চেতনা অথবা এই বিষয়গুলো গত 16 বছর আওয়ামী লীগ কিন্তু বিক্রি করে খাইছে। মুজিবীয় চেতনাকে একমাত্র 71 তাদেরই প্রপার্টি। 71-এ বাংলাদেশের অন্য কারো এটা বলার বা 71-কে ওন করার দেশের অন্য কোনো সিটিজেনের সে রাইটস নাই। তারা এই ধরনের বক্তব্য, এই ধরনের মেসেজ গুলো দিয়ে কিন্তু তারা বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করা এবং একমাত্র বাংলাদেশের ওনারশিপ মুজিব ফ্যামিলির বলে দাবি করে বাংলাদেশকে বোটমলেস বাস্কেট বানিয়ে তারা পালাইছে। তো যেখানে যে পয়েন্টটা আমার এখানে একটু আমি বিশ্লেষণ করতে চাচ্ছি, যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে 5ই আগস্টের পরে যে বিষয়টা আমাদের হওয়া উচিত ছিল সেটি হচ্ছে, যত রাজনৈতিক দল, এখন আওয়ামী লীগ নাই বাংলাদেশে, বাংলাদেশে মেজর পার্টি বিএনপি, এবং সেকেন্ড হিসেবে এখন বলা চলে পরিচিত বা মানুষের মুখে জামাত ইসলামী, আমরা এটাকে বলতে পারি। আর অন্য ছোট ছোট যে পার্টিগুলো আছে, এই সব পার্টি মিলে, যেহেতু এই 5ই আগস্টের আন্দোলনে সকল পার্টির এই মোরললেস ভূমিকা ছিল, ফ্যাসিজমকে বিতাড়িত করার পিছনে ভূমিকা কিন্তু এই সকল পার্টি ছিল। বিশেষ করে গত 16 বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে এবং পাশাপাশি জামাতের নেতৃবৃন্দ অথবা বিএনপির নেতৃবৃন্দ অথবা জামাতের অঙ্গ সংগঠনের সমর্থক, বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দলের সমর্থক, ইভেন বিশেষ করে বেগম জিয়াকে যেভাবে লাঞ্ছিত এবং তাচ্ছিল্য করেছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে লাঞ্ছিত এবং তাচ্ছিল্য করেছে, তার কবর পর্যন্ত চেঞ্জ করে দেওয়ার যে বিষয় ছিল, এবং তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান যেটা ছিল, যেটা সেই অবদানকে যেভাবে তারা অস্বীকার করে তাকেই রাজাকার বলেছিল এই পার্লামেন্টে, আমার কেমন যেন মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে বিএনপির এই 71-এর এই বক্তব্যগুলো নিয়ে আসাটা কেমন যেন তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেয়া মনে হচ্ছে আমার কাছে। আমি বিষয়টা এই জন্য বলতেছি, আমি একটু, আপনারা আমার কথাগুলো কেউ কোনোভাবে নেবেন না, নট ইন এ পলিটিক্যাল সেন্টিমেন্ট, আমি জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি। আজকে আমাদের যে বিষয়গুলো হওয়ার দরকার, যে আমাদের দীর্ঘদিন, যদি বলেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘায়িত রাজনৈতিক জোট কিন্তু বিএনপি এবং জামায়াতের। এই দীর্ঘায়িত জোট, এটা কিন্তু আমরা বলতে পারি সাকসেসফুল একটা জোট। বাংলাদেশের ফ্যাসিজম বিতাড়নের ক্ষেত্রে এই জোটের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। দুই দলেই কিন্তু জুলুমের শিকার, দুই দলেই কিন্তু নির্যাতনের শিকার। তাহলে আমরা কেন একটা দল আরেকটা দলকে বক্তব্যের খাতিরে এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে এসে এলিগেশন গুলোকে কেন আমরা দাঁড় করাই? 71-এর যে বিষয়টা বারবার আসে, যেমন আমি জাস্ট এই কথাটা বলি, 71-এ কি হয়েছে না হয়েছে আমি বাচ্চা, আমি দেখি না, জানি না। লিটারেচার কি বলে, যা বলে ওই আলোকে আমরা দেখেছি। বাংলাদেশে 71-এর পরে রাজনৈতিক হিস্ট্রি, যেটা রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশে যদি সক্রিয়ভাবে দেশ এবং জনগণের জন্য যদি কাজ করে, সেটি হচ্ছে দুটি দল, একটা হচ্ছে বিএনপি আর একটা জামাত ইসলামী। জোটবদ্ধভাবে তারা কাজ করেছে, দেশ উন্নয়নে তারা কাজ করেছে। বাকি যারা ছিল, আওয়ামী লীগ এবং তার স্পেন্সার যারা ছিল, ওরা কিন্তু দেশকে লুণ্ঠন করে তারা খেয়ে গেছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটি হচ্ছে যখন 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একদলীয় বাকশালী থেকে সর্বদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেন, এবং সংবিধানে বিসমিল্লাহ সংযোজন থেকে শুরু করে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য সামরিক শক্তি থেকে, অর্থাৎ সামরিক একটা গোষ্ঠী থেকে সরাসরি এসে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন উনি দেখেছেন, ওই সময় উনি দল গঠন করার সময় কিন্তু ওনার দলের মধ্যে রাজাকারদেরকে উনি ঠাঁই দিয়েছেন, মুক্তিযোদ্ধাকে উনি ঠাঁই দিয়েছেন, জাতীয় পার্টি থেকে আসা লোককে উনি ঠাঁই দিয়েছেন, সর্বদলীয় জোট যেটাকে বলে। অর্থাৎ ওনার ওনার যেই আইডিওলজি ছিল, সেই আইডিওলজির আলোকে বাংলাদেশে বর্তমান আমরা যে রাজাকারের তকমা আমরা লাগাচ্ছি, এই রাজাকারের তকমা লাগানোর কোনো স্কোপ থাকে না।
কারণ ৭৫-এর আগে কিন্তু দালাল আইনে কিন্তু এটার বিচার হোক বা যাই হোক এটা হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আজকে আপনি দেখবেন যে বিএনপি যে রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু রাজাকারের সংখ্যা আছে, অনেক রাজাকার আছে। বিএনপি আপনার হচ্ছে দলীয়গতভাবে অনেক রাজাকারকে তারা আপনার হচ্ছে এমপি বানানো বা মন্ত্রী বানানো বা এরকম ইতিহাস কিন্তু পিছনে আছে। সেম তকমা কিন্তু জামায়াতের সাথেও আছে। এবং লাস্টে গত 16 বছরে শেখ হাসিনা তার বাবার মজিবিজমকে প্রতিষ্ঠা করার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে রিস্টাবলিশ করার জন্য ভারতের কাছে বাংলাদেশকে 71-এ যেরকম 60টা চুক্তি দিয়ে মুজিব সাহেব সহ তার গোষ্ঠী যেরকম ভারতের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছিল, সেম সেই ভারতীয় আধিপত্যবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার যত কিছু দরকার, ভারতকে বাংলাদেশকে ইজারা দেয়া যত কিছু করা দরকার, এই স্টেটকে কলোনিয়াল স্টেট বানানোর যত কিছু করা দরকার, সবকিছু কিন্তু সে ফিল আপ করে ফেলেছে। সে ফিল আপ করে দিয়েই এই বাংলাদেশ থেকে সর্বশেষ লাঞ্ছিত হয়ে তাকে কিন্তু পালাতে হচ্ছে। আমার যে পয়েন্টটা সেটি হচ্ছে, বর্তমান সময়ে 16 বছরের ইতিহাসে কিন্তু একটা বিতর্কিত আইনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং ইনক্লুডিং বিএনপি নেতৃবৃন্দও ছিল, মিথ্যা একটা এলিগেশন দিয়ে মানবতা বিরোধীর অপরাধের যে তকমা লাগিয়ে, যুদ্ধ অপরাধের যে তকমা লাগিয়ে যে মিথ্যা একটা বিচার কার্য করেছে, জামায়াতের নিরীহ নেতৃবৃন্দদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে, এগুলো কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা বিতর্কিত আদালত এবং বিতর্কিত বিচার হিসেবে কিন্তু এটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। সুতরাং আজকে যে বিষয়গুলো আমাদের হওয়া উচিত, যে 71-এর এই কাদা ছুটাছুটি না করে বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, যেই ভ্যাকিউম তৈরি হয়েছে, রাজনৈতিক যে শূন্যতা, রাজনৈতিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে কিভাবে ফিল আপ করা যায়, এদিকে আমাদের মনে হয় বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কিন্তু এদিকে মনোনিবেশ করা উচিত। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই ধরনের বক্তব্যগুলো তারা শুনতে চায় না। 71-এর চেতনা, 71-এর তকমা, রাজাকার, আল বদর, আল শামস, রক্কাটা, এই বক্তব্যগুলো এদেশের জনগণ এখন আর নেয় না। কারণ এদেশের জনগণ দেখেছে আপনি দেশপ্রেম নিয়ে কোশ্চেন করতে পারেন। যেমন আমি কয়েকদিন আগে নজরুল ইসলাম সাহেবের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে বিএনপিও গণতন্ত্রের জন্য তারা কাজ করতেছে, তারাও অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য কাজ করতেছে, আমরাও অধিকারের জন্য কাজ করতেছি, আমাদের মাঝে তাদের দূরত্ব থাকার কোনো সুযোগ নাই। কিন্তু যখন দেশপ্রেমের ইস্যু আসছে তখন আমাদেরকে একটু কথা বলতেই হয়। আপনি এটা নিয়ে কথা বলেন। জামাতের নেতা উনি যে বিতর্কিত কথা বলেন নাই এরকমও কোনো কিছু নাই, উনিও বলেছেন কথা বলার সময়, উনি মুখ ফসকে অনেক কথা উনি বলেছেন। কিন্তু বিষয় হচ্ছে দেশপ্রেমের ক্ষেত্রে জামাত তাকে দাবি করেছে, সে এটাতে আমি তার বেসিক্যালি আমি দোষের কিছু দেখতেছি না, যে উনি দাবি করতে পারেন, ওনার রাজনৈতিক দল হিসেবে উনি দেশপ্রেমের শক্তি হিসেবে উনি বলতে পারেন, সেটা বিচার করবে এদেশের জনগণ। আপনি বিএনপির মূল দল হিসেবে আপনি সেই কথাটা দাবি করেন, আসল বিচার কি করবে এদেশের জনগণ। এদেশের জনগণ তারা একসেপ্ট করবে অ্যাকচুয়ালি কোন দলটা তাদের অধিকারের জন্য কথা বলেছে, কোন দলটি তাদের অধিকারের এখানে জামাতের রাজনীতি আমিরের করেছে। যে বক্তব্যটা ছিল যে পরীক্ষিত মাত্র দুইজনই রয়েছে, সেনাবাহিনী এবং জামাত, শুধু নির্দিষ্ট দুইজনকে করে বলতে পারেন কিনা, শুধু উনি যদি ওনার দলের কথা বলতেন হয়তো বিষয়টা নিয়ে বিতর্ক হতো না, কিন্তু পরীক্ষিত সেনাবাহিনী এবং জামাত ইসলাম শুধু দুইজনের নাম নেওয়াটা, এটা আসলে বিতর্কটা সৃষ্টি করার জায়গা না, এটার সাথে আমিও দ্বিমত পোষণ করি। আমার টোটালি আমিও ডিসএগ্রি, যেটা উনি বলতে পারেন না। একটা দেশের এতগুলো জনগণ থাকার পরেও উনি এভাবে সরাসরি একদম নিজেকে একমাত্রই সেনাবাহিনী এবং জামাতকে উনি পরীক্ষিত দল একমাত্র উনি বলতে পারেন না। কারণ বাংলাদেশের যুগপৎ আন্দোলনে দেশপ্রেমের ইতিহাস কিন্তু বিএনপি এবং জামাত দুই দলের মধ্যে আছে। আপনি জামাতের রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, 71-এর ইস্যু নিয়ে আপনি তাকে বলেন 71-এ জামাত আপনার হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল, তারা কোন লজিকের পক্ষে ছিল, কিন্তু সেটা কিন্তু আজকে রিসেন্টলি কিন্তু এটা অলরেডি প্রুভড যে ভারতীয় আধিপত্যবাদের কবলে যাতে বাংলাদেশ না যায় সে সেন্স থেকে তারা বিরোধী ছিলেন, বা এটা তাদের বক্তব্য, তারা এটা দাবি করেন। কিন্তু বিষয় হচ্ছে এখানে আপনি 71-এর পর থেকে 75-এর পর থেকে 75 পর্যন্ত জামাত নিষিদ্ধ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আপনার হচ্ছে বাংলাদেশে আপনার হচ্ছে জামাতকে যখন তাদের নিষেধাজ্ঞা উনি তুলে দেন, এরপরে শেখ হাসিনা সহ বা শেখ রেহানাকে উনি যখন বাংলাদেশে রাজনীতি করার পুনর্বাসন করেন, অর্থাৎ তার চিন্তা ছিল একটা সর্বদলীয় রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হোক। তারপর থেকে আমি জাস্ট বলি, তারপর থেকে পর্যন্ত আপনি জামাতের কর্মকাণ্ডগুলো দেখেন, জামাত কিন্তু বাংলাদেশের প্রতিটি যুগপৎ আন্দোলনে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলন কিন্তু জামাত ছিল, কথা অস্বীকার করতে পারবেন না। আপনারা যখন আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের বক্তব্য আপনারা দেন, 1991 সালে কিন্তু প্রফেসর গোলাম আজমের দেয়া কনসেপ্টই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার। তারপরে হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য জামাত প্রতিষ্ঠিত যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু জামাত নিজস্ব তারা দাবি করতেছে না।
তারা জনগণের জন্য একটা ট্রাস্টের অধীনে তারা কিন্তু সেটা দিয়ে দিয়েছে। তাহলে দেশপ্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি জামাতকে ছোট করে দেখতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ডিবেট করতে পারেন যে জামাত যখন তারা বলে যে তারা একমাত্র সেনাবাহিনীর সাথে তারা অ্যাড করে যখন তারা কথা বলেছেন, এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু এটা নিয়ে 71-এর কাদা লাগিয়ে রক কাটে তারা, তাদের ইতিহাস আছে, এ আছে সে, এই ধরনের বক্তব্যগুলো অবাঞ্ছিত, এগুলো মানুষ চায় না, খায় না। এই কথাগুলো যখন বিএনপির মতো একটা বড় ধরনের দায়িত্বশীল একটা রাজনৈতিক দল যখন বলে, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি তাদের কাঁধেই কিন্তু যায়। আপনি দেখেন, যদি প্রশ্ন যদি আপনি তুলেন, যখন আপনার হচ্ছে এই 2006 যখন জোটের আপনার হচ্ছে যখন ক্ষমতা চলে যায়, বাংলাদেশে ধরেন এই যে প্রফেসর গোলাম আজমের ছেলেকে সিরিয়ালে সেনা প্রধান হওয়ার মতো ছিল আব্দুল্লাহ আল আমান আল আজমি, তাকে বাদ দিয়ে আপনি মঈনুদ্দিনকে আপনি সেনা প্রধান বানিয়েছেন। তাহলে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে একটা শিষ্টাচার, যদি আপনি ইন ওয়ান সেন্স ডিফারেন্ট ন্যারেটিভ থেকে যদি আপনি যদি বর্ণনা করেন, তাহলে এই দায়ভারটা কার কাঁধে যায়? আপনি সিরিয়াল ব্রেক করে শুধু উনি প্রফেসর গোলাম আজমের ছেলে বলে আপনাদেরকে সেনা প্রধান বানান নাই, যার কারণে বাংলাদেশের জনগণ গত 16 বছরের একটা ফ্যাসিজমকে তাদেরকে হজম করতে হয়েছে। বাংলাদেশের গুম খুম রাজনীতি যারা আছে, এই সবগুলোর জন্মদাতা কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, শেখ হাসিনাকে কিন্তু তারাই কিন্তু বাংলাদেশে ইস্টাবলিশ করছে। তাহলে আপনি যদি বলেন যে সিরিয়াল ব্রেক করে আপনি যখন মঈনুদ্দিন সাহেবকে যখন আপনি সেনাপ্রধান বানাই দিলেন, এটার কালিমা কি আপনার ঘাড়ে কি যাচ্ছে না? জনগণ আপনাকে সেই তকমা দিবে কিনা? বিষয়গুলো হচ্ছে, তারা বাংলাদেশে ফ্যাসিজমের যে চিত্র যেগুলো ছিল, এই সবগুলোর সাথে আওয়ামী লীগ শতভাগ জড়িত, এই ব্যাপারে নো কোশ্চেন। সুতরাং বাংলাদেশে দেশপ্রেমের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে আপনি জামাত ইসলামীকে আপনার হচ্ছে এত বেশি তকমা লাগাতে পারবেন না। জামাত ইসলামের 2 জন মন্ত্রী অলরেডি তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন। জামাতের অনেক এমপি ছিলেন, তারা প্রমাণ করে দিয়েছেন তারা দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন। তাদের সাথে দুর্নীতির বিন্দু পরিমাণ কেউ অ্যালিগেশন দিতে পারে নাই। তাহলে আপনি জামাতকে, আপনার জোটের যে শক্তি, যে জামাতকে আপনি একসাথে করে বাংলাদেশে গণতন্ত্রের জন্য আপনি লড়াই করেছেন, এদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে আপনি সর্বশেষ লড়াই করেছেন, আপনারা দুজনেই জুলুমের শিকার। কেন আপনারা এই মুহূর্তে সর্বশেষ এই সময় এসে, যখন দেশ পুনর্গঠনের সময় এসেছে, এই সময় এসে কেন আপনারা একজন আরেকজনকে আপনারা তকমা লাগিয়ে আপনারা রাজনীতির ময়দানটাকে নষ্ট করে দিচ্ছেন? কেন আপনারা এই জাতীয় ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন? আমাদের সাধারণ আমরা জনগণ যারা, আমরা চাই আপনারা এই জাতীয় ঐক্যের ক্ষেত্রে অন্তত ব্যক্তিগত যে আক্রোশ, যে আক্রমণ, যে কথাগুলো আছে, এগুলো আমরা একটু পরিহার করি, দেশ পুনর্গঠনে আমরা মনোনিবেশ করি। বাংলাদেশ যেভাবে একটা ভ্যাকিউম, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে, এই পলিটিক্যাল ক্রাইসিসটাকে, ভ্যাকিউমটাকে ফিল আপ করা আমাদের উচিত। এবং দেশের জনগণ কিন্তু বিএনপির মতো এত দায়িত্বশীল একটা সংগঠন থেকে কিন্তু এটাই প্রত্যাশা করে, জামাত থেকে এটাই প্রত্যাশা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কিন্তু এদেশের জনগণ মন থেকে ভালোবাসে। আর যার জন্যই কিন্তু খালেদা জিয়াকে কিন্তু এত অপদস্থ, এত কিছু করার পরেও সর্বশেষ কিন্তু সেনাবাহিনীর প্রোগ্রামে তাকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে সেই সম্মানটুকু কিন্তু এদেশের জনগণ দিয়েছে। সুতরাং এই বিষয়গুলো বিএনপির ভুলে গেলে চলবে না। এই বিষয়গুলো বিএনপির মনে রাখতে হবে। বিএনপির মতো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা এই ধরনের আপনার হচ্ছে বক্তব্য, এই ধরনের তকমা লাগিয়ে রাজনীতি করবে, এটা আমরা প্রত্যাশা করি না।